নমস্কার বন্ধুরা, আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আপনারা জানেন, ভারত চিরকালই বাংলাদেশকে ভয় পায়। শুধু ভারত কেন, সারা পৃথিবী বাংলাদেশকে ভয় পায়। অন্তত বাংলাদেশিরা এটাই মনে করে, এবং তাদের মনে করাটা একদম যে অমূলক বা ভুল সেটাও নয়। অনেকগুলি কারণেই ভয় পায়। আপনারা জানেন, এর মধ্যেই একটি অভ্যুত্থানের মাধ্যমে গত বছর হাসিনা সরকারের পতন ঘটেছে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস এখন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে কার্যভার গ্রহণ করেছে এবং কাজ করে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস এর মধ্যেই অনেকগুলি বিদেশ সফর করেছেন। যখন যেখানে গেছেন সেখান থেকেই তিনি সেই দেশটিকে বিজয় করে এসেছেন। যখন ইংল্যান্ড গেছেন, ইংল্যান্ড বিজয় করে এসেছেন। যখন চীন গেছেন, চীন বিজয় করে এসেছেন। যখন সুইজারল্যান্ড গেছেন, তখন সুইজারল্যান্ড বিজয় করে এসেছেন। এইসব জায়গা থেকে তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট, সেই কারণে তার পরিচিতির কারণে বহু শিল্প এবং এইড এবং লোন উনি বিদেশ থেকে বিদেশি মুদ্রার মাধ্যমে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছেন, যে কারণে বাংলাদেশ এই 11 মাসে অত্যন্ত একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। এই সমৃদ্ধির পরিমাণ আপনারা কোনো স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখলে বুঝতে পারবেন না। সাধারণভাবে যদি আপনাদের এই যে ছাত্র উপদেষ্টাগুলোর দিকে তাকিয়ে দেখেন, তারা এই 11 মাস আগেও, এই 11-12 মাস আগেও, মানে গত বছরের কথা বলছি, তাদের টিউশনি করে তাদের পকেট মানি নিয়ে তাদেরকে চলতে হতো। এখন তারা প্রত্যেকেই প্রায় কয়েকশো কোটি টাকার মালিক। তারা দামি দামি গাড়িতে চড়ে, দামি দামি পোশাক আশাক পরে। এগুলো একটা দেশের সমৃদ্ধতার লক্ষণ। এবং আপনারা এই জিনিস শুধু তাদেরই নয়, তাদের যেন সাঙ্গপাঙ্গ রয়েছে। আর আমরা তো চিরকালই ভালো অবস্থায় ছিল, এখনো রয়েছে। তো যাই হোক, দেশের মানুষ এই সময় মনে করেছে, যেহেতু বাংলাদেশ এখন সুপার পাওয়ার হয়ে গিয়েছে, সামরিক শক্তি তো অনেক বেশি করে তাদের সামরিক শক্তিতে উন্নতির প্রয়োজন। এই কারণে দেশের মানুষ বলতে শুরু করে দিয়েছে যে তারা দরকার পড়লে আতপেটা খাবে, কিন্তু যেন দেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, বিমান বাহিনী, স্থল বাহিনী, নৌবাহিনী সর্বত্রই যেন উন্নতি যেন হয়। তাদের অভিযোগ ছিল, এতদিন এই শেখ হাসিনা নামক সেবাদাসীর জন্য যে গভর্নমেন্টটি ছিল, সেটি প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল। ভারতের বাধায় এতদিন তারা কোনো কিছু 2009 সালের পর থেকে নতুন করে কোনো যুদ্ধ বিমান কিনতে পারেনি, এবং সামরিক শক্তিতেও অনেক পিছিয়ে পড়েছে। যদিও তারা কিন্তু বর্তমানে কিন্তু সুপার পাওয়ারই হিসেবে গণ্য করা হয়, অন্তত ভারতবাসী তো মনে করে। এখন তাদের অভিযোগের আরেকটি মূল প্রতিপাদ্য হচ্ছে যে JF-17 পাকিস্তান থেকে 32টি বিমান, যুদ্ধ বিমান কেনার কথা, সেটি ভারতের বাধায় নাকি কিনতে পারছেন না। ভারতের বাধায় কিনতে পারছেন না মানে ভারতকে কি মোহাম্মদ ইউনূসের এই সরকার, এ তো হাসিনা গভর্নমেন্ট নয়, এ তো এখন এমন একটি সরকার এসছে যে সরকারটি প্রথম থেকেই বলে এসছে চোখের বদলে চোখ, মানে দাঁতের বদলে দাঁত দিয়ে তারা নাকি মোকাবিলা করবে। তারা নতজানু পররাষ্ট্র নীতি তারা পছন্দ করেন না। তারা ভারতবর্ষের 7 সিস্টার নিয়ে কথা বলেন। তারা পারলে 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নিতে পারে, এবং এই ধরনের আরো অনেক জিনিস। তাদের ক্ষমতা সত্যি অপরিসীম। আমরা তো অবশ্যই ভারতবাসী হিসেবে সবসময় বাংলাদেশিদের সমীহ করে চলি, এবং তার অনেকগুলি কারণ আছে, সে কারণগুলি আমরা পরে বলবো। এখন এই সরকার তাহলে ভারত কিছু বলছে, দয়া দাক্ষিণ্য করে কি মেনে নিচ্ছে জানি না। তাহলে তো JF-17 কিনতে তো কোনো অসুবিধা নেই। আর JF-17 একটি 4টিখানি বিমান না, এটি একটি 5th জেনারেশন, 5ম প্রজন্মের একটি বিমান। যে ধরনের বিমান সে পাকিস্তানের তৈরি হলেও, চীনের তৈরি বা পাকিস্তানের চীন এবং পাকিস্তানের দুজনের কোলাবোরেশন তৈরি হলেও, এইরকম ধরনের মানের বিমান ভারতবর্ষের কাছে এখনো নেই। আর ভারতবর্ষের সাথে
যুদ্ধ করার জন্য কি বিমান টিমান দরকার? 71-এ যে পাকিস্তানকে তারা যুদ্ধ করে হারিয়েছিল, তার জন্য কোন বিমান বাহিনীর দরকার ছিল? তাদের যুক্তি অনুযায়ী, এগুলো তারা যুক্তি দিয়ে বোঝায় আর কি। তাদের দেশে এমন অনেক যুদ্ধ বিশারদ রয়েছে, তারপরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রয়েছে, তারা বলে ভারতবর্ষের যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ওই মরুভূমিতে চলতে পারে, রাজস্থানের মরুভূমিতে চলতে পারে। বাংলাদেশের এই কাদা মাটিতে সেগুলি মোটেই কর্মক্ষম নয়, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা জানি না। এমনি সাধারণ ভারতবাসী বাংলাদেশিদের এমনিতেই ভয় পায়। তাদের মুখের জোর এবং তাদের বাড়িয়ে বলার ক্ষমতা দেখে আমরা এমনিতেই ভয় পেতাম। আর তাছাড়া তাদের যে সবচেয়ে বড় যে বস্তু, সেটা হচ্ছে অনুপ্রবেশ। তারা যদি মনে করে সেই 47 সাল থেকে তাদের অনুপ্রবেশ চলে আসছে, সেই অনুপ্রবেশ বর্তমানে আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এখন এই বাংলাদেশিদের ধরা হচ্ছে, ধরে তাদেরকে সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে বারবার করে এর প্রতিবাদ জানানো হচ্ছে। এবং আরেকটি জিনিসও চলে সীমান্ত হত্যা। সীমান্তে বেড়া টপকানোর চেষ্টা করলেই বিএসএফরা আন্তর্জাতিক নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে তাদেরকে গুলি করে। এমনকি যদি চোরাচালানকারীও হয়, তাদেরও কিন্তু গুলি করে মারতে পারে না বিএসএফ এর লোকেরা। এই আইনে তো সেটা নেই, কিন্তু বিএসএফ শুনছে না। তো ভারতবর্ষের সামনে বাংলাদেশ যেরকম ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এই তো কিছুদিন আগেই দেখলাম হাসনাত আবদুল্লাহ বলেই ফেললেন এই সরকার কিন্তু হাসিনা গভর্নমেন্ট নয়। ভারতবর্ষ শুনেই তো ভয় পেয়ে গিয়েছে। এরা লং মার্চ করে পুরো সীমান্তে না, পুরো একদম বাংলাদেশকে নিয়ে আসে। অন্য দেশে শুধুমাত্র সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর লড়াই হয়, কিন্তু বাংলাদেশিরা মনে করে যে তাদের সেনাবাহিনী যত না শক্তিশালী, তার চাইতে তাদের 18 কোটি জনসাধারণ অনেক বেশি শক্তিশালী। এবং তারা যদি মনে করে আত্মরক্ষাও করতে জানে, দরকার পড়লে আক্রমণও করতে পারে। নেহাত দয়া দাক্ষিণ্য করে ভারতবর্ষকে কোনো ডিস্টার্ব এতদিন করেনি। কিন্তু ভারতবর্ষ দিয়ে একটু আঁচড় দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা একদম হামলে পড়বে একদম। তো এইসব কারণে ভারতবাসী তো ভয়েই অস্থির হয়ে থাকে। সেই জন্য কি করে, সীমান্তে যতটা পেরেছে ততটা বেড়া লাগিয়েছে। তারা এখানে একটা বর্ডার ফেন্সিং কাজ এখনো চলছে, বহু জায়গায় এখনো বাকি রয়েছে, কিন্তু চলছে। এই ফেন্সিংগুলোর ক্ষেত্রে বাংলাদেশ যেরকম ধরনের কথাবার্তা বলছে, যে তারা যখন তাদের এটা অধিকার বলে মনে করে যে ভারতবর্ষে যাবে আসবে তাদের লোকেরা যখন তখন, তারা যখন যাবে আসবে, ভারতবর্ষের সেনাবাহিনী বিএসএফ এদের উচিত গেটটা খুলে দিয়ে তারা দিনের বেলায় ঘটঘট করে প্রবেশ করবে, তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা করে। কোনো ভিসা টিসা পাসপোর্ট টাসপোর্ট কোনো কিছুই দরকার নেই। বৈধ ব্যাপার আবার কি, শক্তিশালী দেশের শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই সুপার পাওয়ারের কারণে আমেরিকা যদি আজ যদি কিছু করে, জাতিসংঘ কিছু কোনো কথা বলতে পারে? আমেরিকা যেটা করবে সেটাই হচ্ছে আইন, সেটাই হচ্ছে ন্যায়। তিনি বাংলাদেশ আজ সুপার পাওয়ার হয়ে গিয়েছে, বাংলাদেশ যা চাইবে যেমন চাইবে সেটাই করতে হবে। বর্তমানে এই অনুপ্রবেশকারীর সংখ্যা ভারতবর্ষ বারবার করে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। এর আগে বাংলাদেশকে বহুবার, বাংলাদেশ এখনো বলছে যে একটা বৈধ উপায়, একটা সিস্টেমের মাধ্যম দিয়ে আপনারা এই পুশব্যাক করার চেষ্টা করুন। আপনাদের মনে হলো আর পুশব্যাক করে দিতে শুরু করেছেন, এমন সব লোকেদের পাঠাচ্ছেন তারা 10 বছর 5 বছর কি 20 বছর আগেও তারা গেছিল বাংলাদেশ থেকে। আর এর মধ্যে নাকি প্রচুর নাকি ভারতীয় রয়েছে। হ্যাঁ, 10-20 হাজার জনের মধ্যে 2-4 জন হয়তো ভুল হতে পারে, কিন্তু সবাই কি ভুল ছিল? কিন্তু সেটা তো কথা নয়, বাংলাদেশ যেটা বলবে সেটাই কথা। তো বাংলাদেশের কথা হচ্ছে তারা অনুপ্রবেশ করবে যে কোনো প্রয়োজনে, তারা কারণে এবং অকারণে যখন তখন যে কোনো বিষয় ভারতকে গালি দেবেই, ভারতকে নিয়ে আসবেই। তাদের বিভিন্ন যে উন্নতি না করার যেসব কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর জন্য তারা ভারতকেই দায়ী করে এবং ন্যায্যই দায়ী করে সব ক্ষেত্রেই। তাদের উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভারতবর্ষ। কি সাহস এই কাপুরুষ হিন্দুদের দেশে
এরা চিরকাল ষড়যন্ত্র করে এসে বাংলাদেশকে দমিয়ে রাখার চেষ্টা করছে। সেই মুজিবুর রহমান কবে বলেছিলেন যে আমাকেও কেউ দাবায় রাখতে পারবে না। যদিও এখনকার প্রজন্ম বাংলাদেশের এই মুজিববাদকে কবর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শুনছেটা আর কি। আর ভারতবর্ষের এত বড় সাহস, সে কিনা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের যারা বৈধতা আবার কি, বাংলাদেশ যখন মনে করবে তারা এই দেশে যাবে আসবে, আর বেড়া দেবার কি আছে? এটা কি একটা কারাগার বানিয়ে দিচ্ছেন? বাংলাদেশ তো ওখানের মধ্যে কোনো ফেন্সিং দেয়নি, তারা তো ভয় পায় না। ভারতবাসী এতটাই ভয় পায় বাংলাদেশিদের, সেখানে ফেন্সিং দেওয়ার চেষ্টা করছে। ফেন্সিং দিয়ে চারিদিকটা আটকে দেবে। এইভাবে কি আটকে দেওয়া যায়? আপনাদের আমি প্রচুর ভিডিও দেখিয়ে দেবো এই ফেন্সিং দেওয়া সত্ত্বেও তার উপর দিয়ে টিন লাগিয়ে, বেশ মোটা লম্বা টিন লাগিয়ে তার উপর দিয়ে তারা মালপত্র সমেত, এমনকি তাদের ঘরের যে গৃহবাচক আছে সেই সমেতও তারা টপকে চলে আসছে। তাহলে এরকম ধরনের ফেন্সিং দেওয়ার উদ্দেশ্য। আর বাংলাদেশিদের যে ধরনের গলার জোর আর বাড়িয়ে বলার ক্ষমতা, মিথ্যা বলার ক্ষমতা, এই পৃথিবীতে কেউ এদের সাথে পারবে না। সেই কারণে সারা পৃথিবী এদেরকে ভয় পেয়ে চলে, ভারতও ভয় পেয়ে চলে। ভারত কি পৃথিবীর বাইরে নাকি? এই কথা শুনলে একজন বাংলাদেশির হয়তো ভালোই লাগবে। তারা অবশ্য জানে, তারা জেনে শুনে এগুলো করে। যে কোনো কারণেই হোক না, আমরা হাত জোর করে বাংলাদেশের কাছ থেকে অনুরোধ করছি, দয়া করে, অনেক দিন হয়ে গেছে আপনারা আসছেন, এত জনসংখ্যা নেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের দেশ আপনাদের মতো এত অর্থনৈতিক দিক দিয়ে বা সামরিক দিক দিয়ে শক্তিশালী নয়। আপনারা দয়া করে আপনাদের লোকেদেরকে এভাবে পাঠাবেন না। আপনাদের রক্ষার ক্ষমতা আমাদের নেই, আপনাদের আটকানোর ক্ষমতা ভারতবর্ষের মতো এত ছোট সামরিক শক্তি কিচ্ছু নেই। আপনারা দয়া করে এগুলো আনবেন না। ভারতবর্ষের জনসংখ্যা, অর্থনীতি সব কিছু এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা এসে এখন যা দেখা যাচ্ছে, এই ধরপাকড় চলার ফলে এমন একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে দিল্লিতে, তারপর নয়ডাতে, তারপর পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, পায়খানা পরিষ্কার করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব নাকি লোকগুলো নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে জানান দেওয়া হয়েছিল যে আপনারা নিজেরা থেকেই চলে যান, না হলে কিন্তু আপনাদের ধরা পড়লে বিপদ আছে। তো তারা যেভাবেই হোক না কেন, তারা অন্য কোনো জায়গাতে চলে গিয়েছে। তারা যে সবাই বাংলাদেশে চলে গিয়েছে তা না, তারা হয়তো অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গাতে লুকিয়ে সেখানে চলে গিয়েছে। তো যাই হোক, আমরা কাতর আবেদন করে জানাচ্ছি ভারতবাসী হিসাবে, দয়া করে, আমরা আপনাদেরকে সত্যিই খুব ভয় পাই, আপনাদের থেকে দূরে থাকতে চাই। কোনোভাবে আপনাদের কোনো কাজে আমরা আগেও বাধা দিইনি, এখনও বাধা দেব না। আপনারা নিজের ইচ্ছের মতো যে F-17 কেন, আপনারা F-22 র্যাপ্টার আপনাদের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র আর কাউকে দেয় না। আপনারা চাইলে আপনাদের সেটাও দিয়ে দিতে পারে। F-35 তো বিক্রি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ব্যস্ত হয়ে রয়েছে। আমি আজকেই খবরে দেখলাম ডক্টর ইউনিস নাকি বিশ্ব ব্যাংকের টাকায়, লোনের টাকায় 400 নাকি দক্ষিণ কোরিয়া এবং চীন থেকে ইলেকট্রিক বাস নিয়ে আসেন। দারুণ উদ্যোগ, দারুণ জিনিস। এর ফলে কি হবে, ঢাকার রাস্তাতে ধোঁয়া ধুলো গ্যাসের পরিমাণ কমে যাবে, পরিবেশটা অনেকটা সবুজ হয়ে উঠবে এবং তেল আমদানি করতে কম হবে। সুতরাং সেদিক থেকেও একটা অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপার রয়েছে। কিন্তু একটু আশ্চর্য হয়ে গেল, খারাপ লাগলো আমার, যখন একটা এয়ার ডিফেন্স বা যুদ্ধ বিমান কেনার কথা হচ্ছে, এই টাকাগুলো এদিকে হচ্ছে না, না করে ওইদিকে করলেই তো ভালো হতো। আপনারা 32 টাকা না, আপনারা 64 টাকা বিমান নিয়ে আসুন, তাহলে তো অসুবিধা কিছু নেই। আর ভারতবর্ষ এমনি ভয়ে পালিয়ে যাবে। ভারতবর্ষ আবার কি আছে, আপনারা ওই রাখাইন মাখানের দিকে, মায়ানমারের দিকে ছোটোখাটো কিছু উৎপাত যদি হয়ে থাকে, 2-4টে প্লেন ট্রেন পাঠিয়ে দেবেন। আর বাঙালি হচ্ছে বীরের জাতি, বাঙালিরা যদি একবার কারোর দিকে ঘুরে তাকায়, তাতেই তারা শেষ হয়ে যাবে। সুতরাং আপনাদের তো ভয়ের কিছু ছিল না, আপনাদেরই লোকেরা ভয় পায়। আপনারা দিনকে দিন
এই ইউনিস আসার পরে যেভাবে আপনাদের শিল্প এবং পরিকাঠামো গড়ে উঠছে, নতুন নতুন বিনিয়োগ আসছে চারিদিক থেকে, আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি সাংঘাতিক। পশ্চিমী বিশ্বরা আপনাদের ছোটা করার চেষ্টা করে, তারা স্ট্যাটিস্টিক অন্যরকম দেখায়, কিন্তু আমরা তো পাশের দেশ, আমরা তো বুঝতে পারি আপনাদের কীরকম ধরনের উন্নতি হচ্ছে। আগে আপনাদের দেশ থেকে আমরা পাট নিয়ে আসতাম, এখন আপনাদের এত আর্থিক অবস্থা ভালো যে পাট আপনারা দিতে পারছেন না, আপনাদের ওখানে রেখে দিচ্ছেন আপনাদের। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভারতবর্ষ না সেরকম খুব একটা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে না। একদিন আপনারা ভারতবর্ষের ওপরে, ভারতবর্ষকে দয়া দাক্ষিণ্য করে ভারতবর্ষ থেকে জিনিস কিনতে সমস্ত কিছু। তো এখন তো আপনারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ জায়গায় চলে গেছে, আর সামরিক দিক দিয়েও আপনারা সুপার পাওয়ার হয়ে গিয়েছে। তা আপনাদের উচিত আরও একটু ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা থেকে যদি প্রোডাক্টগুলো নিয়ে আসেন। আপনারা কলগেটের পরিবর্তে সেখানকার যদি কোনো ভালো প্রোডাক্ট ইউজ করেন, রাত্রিবেলা শোয়ার আগেও মাথায় কোনো ভালো তেল মাখেন, সুগন্ধি মাখেন, তাদের দামি দামি ক্রিম আছে, তাদের কোনো ক্ষতি, আপনাদের মহিলাদের ত্বকের কোনো ক্ষতি হবে না। এরকম ধরনের যদি করেন তাহলে আরো ভালো হয়। আর আপনারা মেলামেশা করবেন ভালো ভালো জায়গায়, বড় বড় জায়গায়। শুধু আমাদের একটা চীন আপনাদের সাথে যদি যুদ্ধ লাগে কোনোদিনও, সেক্ষেত্রে আপনাদের দেখুন চীন আছে, চীন আপনাদের অস্ত্রসাপ করবে। পাকিস্তান আছে, পাকিস্তানে আপনাদের সমস্ত যুদ্ধাস্ত্র থেকে জঙ্গি থেকে শুরু করে সমস্ত কিছু দেবে। তুরস্ক আছে, তুরস্ক থেকে আপনারা সাহায্য পাবেন। ভারতবর্ষকে কে দেবে? ভারতবর্ষকে কেউ দেবে না। আর ভারতবর্ষ এমনিতেও বাংলাদেশের সাথে কোনোদিনও পেরে উঠবে না। সুতরাং আপনারা আরো ভালো থাকুন, আপনারা আরো সুন্দর থাকুন, আরো উন্নতি থাকুন। শুধু দয়া করে আপনাদের লোকেদেরকে বলবেন না দয়া দাক্ষিণ্য করে আমাদের দেশে আসতে, এইভাবে বেড়া টপকালে এই লোকগুলোকে মারার ব্যবস্থা করছে। আমরা বহুবার করে বলছি, ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি, গেট খুলে দিয়ে আপনাদের জন্য যেন গোলাপ ফুল নিয়ে যেন সবাই যেন স্বাগত করে। আপনারা যখন খুশি আসবেন, আপনারা যাবেন, যাওয়ারও দরকার নেই, এখান থেকেই থেকে যান না। এখানে থেকে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে সমৃদ্ধ করতে পারবেন। আপনাদের যা জ্ঞান ভাণ্ডার, আপনাদের যা পড়াশোনা, আপনাদের যা দক্ষতা, ভারতীয়রা এগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। এগুলো শিখে তারা জেনে সেগুলো কাজে লাগিয়ে ইসরোতে যদি আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়, আপনারা যদি গিয়ে ওখানে যদি পরামর্শদাতা হিসাবে কাজ করুন, আজকে ইসরো কালকের মধ্যেই দেখতে পাবেন যে সূর্যে পাঠিয়ে দিয়েছে তাদের রকেটকে। এগুলো একমাত্র বাংলাদেশের পক্ষেই সম্ভব, বাংলাদেশের বীরদের পক্ষেই সম্ভব। বাঙালিরা হচ্ছে বীরের জাতি, তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুধু আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে দয়া করে আমাদের দেশে আসবেন না। নমস্কার, দেখা হবে সামনের ভিডিওতে। ভালো থাকবেন।